আমেরিকায় অদ্ভুত এক ক্যাবিনেট গঠন করছেন ডোনাল্ড ট্রাম্প। বাজেটের আকার $2 ট্রিলিয়ন কমাবেন ইলন মাস্ক। হোয়াইট হাউস এবং সিনেটের পর হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নিশ্চিত করে ফেডারেল ট্রাইফেক্টা জিতেছে রিপাবলিকান পার্টি। নিউ ইয়র্ক সিটির ফুটপাথগুলোয় ব্যাগে ময়লা রাখা নিষিদ্ধ, রাখতে হবে ঢাকনাযুক্ত আবর্জনা বিনে, নইলে $50 জরিমানা। নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে জয়ী পরিষদের বিজয় উৎসব অনুষ্ঠিত। ইশতেহার বাস্তবায়নের সবার সহযোগিতা চাইলেন নতুন সভাপতি। আমন্ত্রণ নবযুগ বুলেটিনে, সঙ্গে আছি আমি শামসুন নাহার নিগমি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার নিউ ইয়র্কে দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং আমরা সর্বোচ্চ পেমেন্টও করে থাকি। আমাদের স্বাস্থ্যসেবা পেতে হলে আজই যোগাযোগ করুন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের সাথে। ইতিহাসের অন্যতম অদ্ভুত একটি ক্যাবিনেট গঠন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাবিনেটের মহাগুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তিনি এমন সব মানুষকে মনোনীত করছেন যাতে বিস্মিত হয়েছেন তার কট্টর সমর্থকরাও। ট্রাম্পের প্রস্তাবিত ওই ক্যাবিনেটে আছে বিশ্বের সবচেয়ে বিত্তশালী ইলন মাস্ক থেকে শুরু করে ফক্স নিউজের উপস্থাপক পিটারের মতো ব্যক্তিদের নামও। বিস্তারিত নবযুগ ডেস্ক রিপোর্টে। Smooth transition. Thank you very much. And politics is tough, and it's in many cases not a very nice world, but it is a nice world today, and I appreciate very much a transition that's so smooth. It'll be. প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে নিজ ক্যাবিনেটের বিভিন্ন পদে মনোনয়ন দেওয়া শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মনোনীত ব্যক্তিদের নাম শুনে ট্রাম্পের কট্টর সমর্থকরাও কিছুটা বিস্মিতই হয়েছেন বলা যায়। অন্যদিকে এমন একের পর এক প্রথা বিরোধী মনোনয়নে স্বাভাবিকভাবেই ট্রাম্প বিরোধীদের আতঙ্ক আরও বেড়েছে। তাদের মতে সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগ্য ব্যক্তির বদলে ট্রাম্প তার চাটুকার মহল থেকেই ক্যাবিনেটের বিভিন্ন পদের জন্য লোক বাছাই করছেন। ক্যাবিনেট নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বড় চমকটি ছিল সরকারের কর্মদক্ষতা এবং ফেডারেল বাজেটের আকার কমানোর জন্য নতুন একটি ডিপার্টমেন্ট সৃষ্টি করা। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামের নতুন ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে বিশ্বের সবচেয়ে বিত্তশালী ব্যক্তি ইলন মাস্কের নাম প্রস্তাব করেছেন ট্রাম্প। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার অভিযানে মোট $118 মিলিয়ন দান করেছিলেন টেসলা এবং স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক। এর বিনিময়ে তিনি যে ক্ষমতা পেতে যাচ্ছেন তার অপব্যবহার করা হলে আমেরিকার অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের বৃহত্তম সামরিক পরাশক্তি হিসেবে আমেরিকার ডিফেন্স সেক্রেটারির পদটি পুরো পৃথিবীর জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এই পদে আসীন ব্যক্তির তত্ত্বাবধানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর কার্যক্রম পরিচালিত হয়। অথচ এই পদের জন্য ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক পিটার হেগসেথের নাম প্রস্তাব করেছেন। মিনেসোটা ন্যাশনাল গার্ডের একজন ইনফ্যান্ট্রি অফিসার হিসেবে হেগসেথ গুয়ান্তানামো বে কারাগারে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ওই কারাগারে বন্দীদের ওপর অমানবিক নির্যাতনের সমর্থনে বিভিন্ন সময় একাধিক বক্তব্য এবং বিবৃতিও দিয়েছেন তিনি। এছাড়া ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধ করে ব্রোঞ্জ স্টার সহ একাধিক পদক জিতেছেন হেগসেথ। যুদ্ধ করার অভিজ্ঞতা থাকলেও ডিফেন্স সেক্রেটারি হিসেবে প্রয়োজনীয় উচ্চ পর্যায়ের কৌশলগত কোনো অভিজ্ঞতাই তার নেই। The job of Secretary of Defense should not be an entry-level position. আমেরিকার পররাষ্ট্র বিষয়ক ডিপার্টমেন্টটি পরিচালনা করেন সেক্রেটারি অফ স্টেট। ট্রাম্প এই পদের জন্য ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওর নাম প্রস্তাব করেছেন। পিটার হেগসেথ এবং মার্কো রুবিও দুজনেই কট্টর ইসরায়েলপন্থী মানুষ। ডিফেন্স সেক্রেটারি এবং সেক্রেটারি অফ স্টেট হিসেবে এই দুজনের মনোনয়ন নিশ্চিত হলে তাই মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইনের অস্তিত্ব সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে আরকানসার রিপাবলিকান গভর্নর মাইক হাকাবির নাম প্রস্তাব করেছেন ট্রাম্প। এই হাকাবিও প্যালেস্টাইন নামে কোনো আলাদা রাষ্ট্রের কট্টর বিরোধী হিসেবে সুপরিচিত। ক্যাবিনেটের অন্যান্য পদগুলোর মধ্যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রধান বা অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার রিপ্রেজেন্টেটিভ ম্যাট গেটসকে মনোনয়ন দেওয়া হয়েছে। গেটসের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অবৈধ সম্পর্ক এবং মাদক ব্যবহার বিষয়ক একাধিক মামলার বিচার চলছে।
ফৌজদারি অপরাধে বিচারাধীন হয়েও দেশের শীর্ষ আইন প্রয়োগকারী ব্যক্তি হিসেবে গেটসের মনোনয়নে হতবাক হয়েছেন অনেকেই। 260,000 এছাড়া দেশের ভেতর শান্তি রক্ষায় কাজ করা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে সাউথ ডাকোটার রিপাবলিকান গভর্নর ক্রিস্টি নোমের নাম প্রস্তাব করেছেন ডোনাল্ড ট্রাম্প। হাওয়াইয়ের রিপ্রেজেন্টেটিভ তুলসি গ্যাবার্ড আছেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের দায়িত্বে। আর নিউ ইয়র্কের রিপ্রেজেন্টেটিভ এলিস স্টেফানিক পেয়েছেন ইউনাইটেড নেশনসে আমেরিকার রাষ্ট্রদূতের দায়িত্ব। তবে এখন পর্যন্ত ডিপার্টমেন্ট অফ এডুকেশনের সেক্রেটারি হিসেবে কারো নাম প্রস্তাব করেননি আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট। ওয়াহিদুর রহমান, নবযুগ নিউজ ডেস্ক। আমেরিকার নির্বাচনের পর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের বেশ কয়েকটি আসনের ফল ঘোষণা এখনো বাকি রয়ে গেছে। তবে এরই মধ্যে 218টি আসনে জয়ী হয়ে হাউসের নিয়ন্ত্রণ ধরে রাখা নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। বিস্তারিত নবযুগ ডেস্ক রিপোর্টে। আমেরিকায় এবারে নির্বাচনী বছরটি রিপাবলিকান পার্টির জন্য দারুণ সুফল ছিল বলতেই হবে। 4 বছর পর হোয়াইট হাউস এবং সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পাশাপাশি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ ধরে রাখাও নিশ্চিত করেছে তারা। নভেম্বরের 13 তারিখ নাগাদ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 218টি আসনে রিপাবলিকান প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। হাউসের মোট 438টি আসনের মধ্যে 9টি চূড়ান্ত ফল ঘোষণা এখনও বাকি। অমীমাংসিত আসনগুলোর অধিকাংশই ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। স্টেটের আইন অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো ব্যালটগুলো নভেম্বরের 12 তারিখ পর্যন্ত কাউন্টি নির্বাচন অফিসে গ্রহণ করা হয়, তাই অনেক ব্যালট এখনও গণনা করা হচ্ছে। নভেম্বরের 13 তারিখ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার 4টি এবং আলাস্কা, আইওয়া, মেইন, ওহাইও এবং অরেগনের একটি করে কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ফল ঘোষণা বাকি ছিল। এই 9টি আসনের 5টিতে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে আছেন, বাকি 4টিতে এগিয়ে রিপাবলিকান প্রার্থীরা। তবে 9টি আসনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় অল্প কিছু ভোটের ব্যবধানে এগিয়ে আছেন তারা। রাজনীতির ভাষায় ফেডারেল ট্রাইফেক্টা জয় করা রিপাবলিকান পার্টি কমপক্ষে আগামী 2 বছরের জন্য পুরো ওয়াশিংটন ডিসি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। আমেরিকা এবং বাকি বিশ্বের জন্য এর প্রভাব কেমন হবে তা কেবল সময় বলতে পারবে। I just want to thank everybody. You've been incredible. We worked with a lot of you to get you in. আনিকা আশরাফি, নবযুগ নিউজ ডেস্ক। You helped me too. নিউ ইয়র্ক সিটির ফুটপাতগুলোয় আবর্জনা ভর্তি ব্যাগ রাখা নিষিদ্ধ করা হয়েছে। নভেম্বর মাসের 12 তারিখ থেকে শহরের 1 থেকে 9টি ইউনিট বিশিষ্ট আবাসিক ভবনগুলোকে তাদের আবর্জনা ফুটপাতে রাখতে ঢাকনাযুক্ত বিন ব্যবহার করতে হবে। 2025 সালে জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত নতুন এই আইনের বিষয়ে সতর্কীকরণ পর্যায়ে চালু থাকবে। তারপর থেকে বিন ছাড়া আবর্জনা ফুটপাতে রাখা ভবনের মালিকদের কাছ থেকে $50 করে জরিমানা আদায় করা হবে। স্যানিটেশন ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী বিনগুলোর ধারণ ক্ষমতা 55 গ্যালন বা এর কম হতে হবে এবং এতে একটি সুরক্ষিত ঢাকনা থাকতে হবে। নিউ ইয়র্ক সিটিকে ইঁদুর বিরোধী অভিযানের পরবর্তী ধাপ হিসেবে নতুন আবর্জনা বিন ব্যবহারের এই নিয়ম চালু করা হলো। আগামী বসন্তে 9 ইউনিটের চেয়ে বড় আবাসিক ভবনগুলোর জন্য নতুন কিছু নিয়ম চালুর পরিকল্পনা করছে সিটির স্যানিটেশন ডিপার্টমেন্ট। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে লিম মাত্র 39 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। নভেম্বর মাসের 12 তারিখ সৌলে নিজের বাসভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সঙ্গের লেখা একটি চিরকুট উদ্ধার করে তারা। ঘটনাস্থলে ধস্তাধস্তি বা বল প্রয়োগের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে তাই সং আত্মহত্যা করছেন বলে ধারণা করা হচ্ছে। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা সং জে লিম 2012 সালে দ্য মুন এমব্রেসিং দ্য সান নামে একটি নাটকে অভিনয় করে দারুণ খ্যাতি অর্জন করেছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উনসুন এবং পার্ক হোসনের মতো কোরিয়ান নাটকের জনপ্রিয় একাধিক তারকা। দক্ষিণ কোরিয়ার বিনোদনের জগতে তারকাদের চেহারা এবং আচরণ ঠিক রাখতে কঠোর নিয়ম অনুসরণ করতে হয়, যা সেলিব্রিটিদের উপর বাড়তি মানসিক ও সামাজিক চাপ সৃষ্টি করে। রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে ফ্রান্স সরকার সহ আন্তর্জাতিক বিশ্বের সহায়তা চেয়েছে বাংলাদেশ। নভেম্বরের 12 তারিখ মিয়ানমারে নিযুক্ত ফ্রান্সের বিশেষ দূত ক্রিশ্চিয়ান লেচারভির সঙ্গে এক বৈঠকে এই সহায়তা চান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ঢাকায় অবস্থিত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানীয় সময় বিকেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র সচিব জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের এই নাগরিকদের স্বদেশে প্রত্যাবাসনে কোনো অগ্রগতি না হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র হতাশা প্রকাশ করেন।
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক অংশীদার ও দাতাদের কাছ থেকে মানবিক সহায়তা হ্রাস পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র সচিব আরও বলেন, এই সহায়তা হ্রাস পেলে রোহিঙ্গা ও স্থানীয় উভয় জনগোষ্ঠীর জন্যই পরিস্থিতির অবনতি ঘটতে পারে। ফ্রান্সের বিশেষ দূত লেচেরভি রোহিঙ্গার শরণার্থীদের চলমান মানবিক সহায়তার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এই ইস্যুতে বাংলাদেশকে সমর্থনে ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 11 রানে হারিয়েছে ভারত। সেঞ্চুরিয়ানে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় স্বাগতিকরা। ব্যাট করতে নেমে খেলার দ্বিতীয় বলেই সঞ্জু স্যামসংয়ের উইকেটটি হারায় সফরকারীরা। আরেক ওপেনার অভিষেক শর্মার সঙ্গে এসে ভারতীয় ইনিংসের হাল ধরে তিলক ভার্মা। অভিষেক মাত্র 25 বলে তার 50 পূর্ণ করে কেশব মহারাজের বলে স্ট্যাম্পড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তবে তিলক ভার্মা ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে 107 রান তুলে নেন। নিজের প্রথম টি-20 সেঞ্চুরি করার পথে 8টি বাউন্ডারি এবং 7টি ওভার বাউন্ডারি হাঁকান এই ব্যাটসম্যান। 20 ওভারে ভারতের করা 6 উইকেটে 219 রানের জবাবে শুরুটা ভালোভাবেই করছিল দক্ষিণ আফ্রিকা। তবে আরশদীপ সিং এবং বরুণ চক্রবর্তীর মাপা বোলিংয়ের তোপে প্রয়োজনীয় গতিতে রান তুলতে ব্যর্থ হন তারা। শেষ দিকে মার্কো জেনসন 4টি বাউন্ডারি এবং মাত্র 5 ওভার বাউন্ডারি হাঁকিয়ে মাত্র 17 বলে 54 রান তুলে নেন। তাতে শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 208 রান সংগ্রহ করে তারা। এই জয়ে 4 ম্যাচে সিরিজে 2-1 এগিয়ে গেল ভারত। এবারে জানাবো তুরস্কের এমন একটি পাহাড়ের কথা যেখানে পাথরের গায়ে দিনরাত 24 ঘন্টায় আগুন জ্বলতে থাকে। অভিনব এই বৈশিষ্ট্যের কারণে গ্রিক রূপকথার পাহাড়টিকে নিঃশ্বাসের সঙ্গে আগুনের হলকা বেরিয়ে আসে এমন এক ধরনের কাল্পনিক জন্তু হিসেবে বর্ণনা করা হয়েছে। বর্তমানে এটি তুরস্কের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বিস্তারিত নবযুগ ডেস্ক রিপোর্টে। দক্ষিণ পশ্চিম তুরস্কে অবস্থিত এই পাহাড়ি এলাকাটি অলিম্পাস বেইদাগলারি ন্যাশনাল পার্কের অংশ। এই পার্কের একটি পাহাড়ে দিন রাত 24 ঘন্টায় প্রাকৃতিক কারণে আগুন জ্বলতে থাকে। স্থানীয় ভাষায় পাহাড়টির নাম ইয়ানারতাস, বাংলায় যার অর্থ জ্বলন্ত পাথর। আনুমানিক 3000 বছর আগে রচিত গ্রিক রূপকথায় তুরস্কের জ্বলন্ত এই পাহাড়টিকে কাইমেরা নামের 3 মাথা বিশিষ্ট এক ধরনের কাল্পনিক জন্তু হিসেবে বর্ণনা করা হয়েছে। এদের শরীরে একটি সিংহের, একটি ছাগলের এবং একটি ড্রাগনের মাথা যুক্ত থাকত, আর শরীরের পেছনে লেজের বদলে থাকত একটি বিষাক্ত সাপ। রূপকথা অনুযায়ী কাইমেরা নামের দানবগুলো নিঃশ্বাসের সঙ্গে আগুনের ফুলকি বের হতো। এই এলাকায় প্রাকৃতিক কারণে জ্বলন্ত পাথরের পাশাপাশি প্রাগৈতিহাসিক আমলে সিংহ এবং ছাগলের মতো বন্যপ্রাণীর অবাধ বিচরণ ছিল। নৃবিজ্ঞানীদের মতে এই 3টি বৈশিষ্ট্যের সম্মিলিত বর্ণনা দেবার চেষ্টা থেকেই আদিম মানুষ কাইমেরা নামের ওই দানবের অস্তিত্ব কল্পনা করে নিয়েছিল। গ্রিক মহাকাব্য ইলিয়াডেও এই কাইমেরার কথা উল্লেখ করেছেন হোমার। এখানে প্রায় 5000 বর্গমিটার এলাকা জুড়ে এমন জ্বলন্ত পাথরের দেখা পাওয়া যায়। এভাবেই সার্বক্ষণিক আগুন জ্বলতে থাকার কারণ এই পাথরগুলোর নিচে মিথেন গ্যাসের বিশাল একটি প্রাকৃতিক সঞ্চয় রয়েছে। ঘরবাড়ির চুলাতেও এই মিথেন গ্যাসই ব্যবহার করা হয়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী ইয়ানারতাসে জ্বলন্ত পাথরগুলো থেকে নিঃসৃত গ্যাসের শতকরা 87% মিথেন। জ্বলন্ত এই পাথরগুলোর পাশাপাশি এখানে অবস্থিত অলিম্পস শহরের ধ্বংসাবশেষটিও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রায় 2500 বছর আগে শহরটি লিসিয়া রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে স্থাপিত একটি থিয়েটার ও ব্যাসিলিকা এখানে সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাছাড়া এখানে প্রায় 2.5 কিলোমিটার উঁচুতে অবস্থিত পাহাড়ের চূড়া থেকে প্যারাগ্লাইডিংয়েও অংশ নিতে পারবেন আগ্রহী পর্যটকরা। আনিকা আশরাফি, নবযুগ নিউজ ডেস্ক। নিউ ইয়র্কে প্রাইভেট অকশনের বাড়ি, পাবলিক অকশনের বাড়ি, ব্যাংক মালিকানা বাড়ি, শর্ট সেল REO প্রপার্টির জন্য আজই যোগাযোগ করুন রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, CEO ইস্টার্ন ইনভেস্টমেন্ট। ফোন 5164513748। এবারে দেখে নিব সাপ্তাহিক নবযুগ পত্রিকার প্রধান খবরগুলো।
আজকেও নবযুগ প্রকাশিত হয়েছে, ইতিমধ্যে মানুষের হাতে হাতে নবযুগ পৌঁছে গেছে। আমরা আজকে নবযুগের প্রথম পাতায় আমেরিকা এবং নিউ ইয়র্কের বেশ কটি গুরুত্বপূর্ণ সংবাদকে প্রাধান্য দিয়েছি। এর মধ্যে যে লিড নিউজটি আমরা করেছি, একেবারে নতুনদের নিয়ে ঘর সাজাচ্ছেন ট্রাম্প, এটির মূল বিষয় হলো ট্রাম্পের যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন যে কর্মসূচি রয়েছে, যে প্রতিশ্রুতি রয়েছে, সেটি বাস্তবায়ন করতে গিয়ে নতুনদেরকে তার প্রশাসনে স্থান করে দেওয়া হচ্ছে, সেটিকে আমরা প্রাধান্য দিয়েছি। দ্বিতীয় যেটি বড় নিউজ আমাদের প্রথম পাতায়, সেটি হলো নিউ ইয়র্কের ডাক্তার ফেরদৌস খন্দকারের লাইসেন্স বাতিল। এটি কমিউনিটির জন্য নিঃসন্দেহে একটি আলোচিত খবর। ডক্টর ফেরদৌস খন্দকার পরিচিত মানুষ, তিনি বিশেষ করে করোনাকালীন সময়ে কোভিড হিরো হিসাবে তাকে অনেকেই চিনতেন। তো তার বিরুদ্ধে তরুণী যে শ্লীলতাহানির অভিযোগ করেছে তার রোগী, সেটি কারণেই তিনি আদালতে মুসলেকা দিয়ে এটি আপোষ রফা করে, তার আপোষ রফা করার কারণে তিনি দোষী সাব্যস্ত হয়ে তার ডাক্তারি সনদটি বাতিল হয়েছে। এই যে গত 15 অক্টোবর থেকে সেটি কার্যকর হয়েছে। তো সেই সংক্রান্ত বিস্তারিত খবর নবযুগে নিতে পারবেন। নিউ ইয়র্ক ছাড়বেন 20 লক্ষ মানুষ 2050 সালের মধ্যে, কর্নেল ইউনিভার্সিটির একটি গবেষণা রিপোর্টটি আমরা সামনে এনেছি, সেটি বিস্তারিত আপনার পরে নিতে পারেন। এরপরে আমাদের নিয়মিত কলামিস্ট সুব্রত বিশ্বাস কলামিস্ট, তিনি একটি কলাম লিখেছেন, সেখানে ট্রাম্পের বিদায় এবং ট্রাম্প এসে এখন কি হবে, কেন মানুষ তাকে আবার ক্ষমতায় এনেছেন, সেটিও আপনারা পরে নিতে পারেন। শেষ পাতার একটি গুরুত্বপূর্ণ খবর আমাদের মধ্যে আছে যে নিউ ইয়র্ক সিটির বাড়ির মালিকদের জন্য একটি গার্বেজ বিন সিটির থেকেই নির্ধারিত করে দেওয়া হয়েছে, সেগুলি যাতে ব্যবহার করতে আগামী 2 জানুয়ারির মধ্য থেকেই এই ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে জরিমানা গুনতে হবে। সে সংক্রান্ত ইনফরমেশন যদি জানতে চান তাহলে নবযুগকে পড়তে হবে। আর লং আইল্যান্ডের একটি বর্ণবিদ্বেষী খবর রয়েছে, যেটি একজন পুলিশ অফিসার ডিটেকটিভ একটি মোবাইল দোকানের কর্মচারীকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন, সে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। সব নিউজগুলি যদি আপনারা পড়তে চান তাহলে নবযুগ সংগ্রহ করতে হবে। বাংলাদেশের গ্রোসারিগুলি, বাংলাদেশের সুপার মার্কেট এবং বাংলাদেশি অধ্যুষিত যে মসজিদগুলি আছে সেখানে নবযুগ পাওয়া যাচ্ছে। দর্শক, এ পর্যায়ে জানাবো নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের আয়োজিত কয়েকটি অনুষ্ঠানের খবর। আহ্বান করছি সেলিম আলী পরিষদের। নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম আলী পরিষদ জয়লাভ করায় জমকালো এক বিজয় উৎসবের আয়োজন করা হয়। বিজয় প্যানেলের সমর্থক, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যবসায়ীরা নভেম্বরের 11 তারিখ সন্ধ্যায় উডসাইডের তিব্বত হলে অনুষ্ঠিত এই উৎসবে অংশ নেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রার্থনা করেন। আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে এই পরিষদকে নির্বাচিত করেছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে, আপনাদের লিখনির মাধ্যমে সারা বিশ্বে আমাদের এই সেলিম আলী পরিষদকে জানান দিয়েছেন। পাশাপাশি আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ সোসাইটিকে সারা বিশ্বে জানান দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভাপতি ছাড়াও অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং সহ সভাপতি কামরুজ্জামান কামরুল। বাংলাদেশিদের জন্য আমরা কাজ করব, এটা আমাদের প্রতিজ্ঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহ্বায়ক এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহনেওয়াজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী তোফায়েল ইসলাম ও সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। নৈশভোজ ও সাংস্কৃতিক সম্পাদক অনেক রাজের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় উৎসবের ইতি টানা হয়। স্বাধীনতার ঘোষক দিও, মুক্তিযুদ্ধের ঘোষক দিও। নভেম্বর মাসের 7 তারিখ ছিল বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনটি উদযাপন উপলক্ষে বিএনপি নিউ ইয়র্ক স্টেট শাখার উদ্যোগে একটি পথসভা ও র্যালির আয়োজন করা হয়। নভেম্বরের 10 তারিখ সন্ধ্যায় জ্যাকসন হাইটে অনুষ্ঠিত ওই পথসভায় উপস্থিত বক্তারা বাংলাদেশের রাজনীতিতে 7 নভেম্বরের গুরুত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন। নিউ ইয়র্ক স্টেটে বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা এবং সঞ্চালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। পথসভার উদ্বোধন করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান। পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল পাশা বাবুল, গোলাম ফারুক শাহিন, হাবিবুর রহমান, সেলিম রেজা, বদিউল আলম, জসিমউদ্দিন, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং দেওয়ান কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে।
নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড 2024। নভেম্বর মাসের 24 তারিখ লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাংলাদেশ গ্লোবাল ডায়াসপোরা কাউন্সিল এবং পিয়াল হোসেন এন্টারটেইনমেন্ট যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর থাকছে এটিভি ইউএসএ। নভেম্বরের 12 তারিখ সন্ধ্যায় আশা হোম কেয়ার পার্টি হলে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক পিয়াল হোসেন। নিউ ইয়র্কে প্রথমবারের মতো হতে যাচ্ছে আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড 2024। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিনোদন জগতের তারকারাও উপস্থিত থাকবেন। এখানে এতগুলো স্টার আসছেন ইন্ডিয়া, বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আমরা আশা করি যে এই অনুষ্ঠানটা অবশ্যই সাকসেসফুল হবে। বিশ্বের কাছে আমরা এই স্টার আইকনিক অ্যাওয়ার্ডটাকে আমরা প্রেজেন্ট করি যে না, এটা আইভার থেকে ভালো হোক খারাপ হোক, বাট এটা একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম। যে কোনো দেশেই করেন যেন ভালো মানের প্রোগ্রাম হয়, যেন গুজামিল দেওয়া কোনো প্রোগ্রাম না হয়, যেন আপনারা বলতে পারেন যে না, এইবার নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম হয়েছে। যেমন সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক তানভীর তারেক এবং বাংলাদেশ গ্লোবাল ডায়াসপোরা কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমেদ। 24 নভেম্বরের অনুষ্ঠানে প্রবেশ মূল্য রাখা হয়েছে $50, $100 এবং $200। অনলাইনে www.globaliconicawards./ticket অ্যাড্রেসে গিয়েও অনুষ্ঠানের টিকিট সংগ্রহ করা যাবে। অসাংবিধানিক এক মুক্তিযুদ্ধ বিরোধী শাসন চক্র সম্প্রতি বাংলাদেশের ঢাকায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে দেশ নাটকের মঞ্চায়ন চলাকালে কিছু লোক হামলা চালিয়ে তা বন্ধ করে দিয়েছিল। এর প্রতিবাদে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের নাট্যকর্মীরা এক সমাবেশের আয়োজন করেন। কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। নাটক মোদের অধিকার রুখবে নাটক সাধ্যকার শিরোনামে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজকরা বলেন, বাংলাদেশে মঞ্চনাটক এবং সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ করার অপচেষ্টা চলছে। আমাদের শ্রদ্ধেয় নাট্যজন মামুনুর রশিদ তখন বক্তৃতা রাখছিলেন, তার উপরে বিভিন্ন ধরনের ইট পাটকেল বা ডিম ছুঁড়ে মারে, তাকে অপমান করে এবং অনুষ্ঠানটি প্রতিবাদ সভাটি বন্ধ করে দেয়। এরই প্রতিবাদে নিউ ইয়র্কে আমরা যারা থাকি, নিউ ইয়র্কের সমস্ত সংস্কৃতিকর্মী নাট্যকর্মীদের আজকের এই প্রতিবাদ সমাবেশ। কারণ আমরা সবাই জানি নাটক হচ্ছে জীবনের দর্পণ, জীবনের প্রতিচ্ছবি। যদি নাটক বন্ধ করে দেওয়া হয়, যদি সংস্কৃতি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সমাজের অসঙ্গতি তুলে ধরা হবে কিভাবে? আর যদি সংস্কৃতি বন্ধ হয়ে যায়, একটা জাতি বা দেশ তারা অন্ধকারে নিমজ্জিত হয়। যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভরে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে। নভেম্বরের 10 তারিখ সন্ধ্যায় জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত ওই সমাবেশে লুৎফুন নাহার লতা এবং খাইরুল ইসলাম পাখি সহ একাধিক নাট্যকর্মী উপস্থিত ছিলেন। আপনাদের দুঃখের দিন আছে, আরো কত কষ্টের দিন, বান খরা সাপের ছোবল, কত ব্যারাম অচিন, সুখের দুঃখের দিন। আমার কি আছে, কি আছে আমার? গেছে সুখ যেন কেউ নিয়ে গেছে, গাভিনের বাটে যতটুকু দুধ আছে নিষ্ঠুর দহন দিয়া। সুখ নাই এখন সংসারে, দুঃখের শক্তি নাই, আর দুঃখ দেয় আমারে। প্রতিবাদ বক্তব্য শেষে নাট্যকর্মীরা পথ নাটক আবৃত্তি এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মায়া ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি, মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আনিকা শাফি, নবযুগ নিউজ ডেস্ক। শেষ করব নবযুগ বুলেটিন, জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার।
আমেরিকায় অদ্ভুত এক ক্যাবিনেট গঠন করছেন ডোনাল্ড ট্রাম্প। বাজেটের আকার $2 ট্রিলিয়ন কমাবেন ইলন মাস্ক। হোয়াইট হাউস এবং সিনেটের পর হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নিশ্চিত করে ফেডারেল ট্রাইফেক্টা জিতেছে রিপাবলিকান পার্টি। নিউ ইয়র্ক সিটির ফুটপাথগুলোয় ব্যাগে ময়লা রাখা নিষিদ্ধ, রাখতে হবে ঢাকনাযুক্ত আবর্জনা বিনে, নইলে $50 জরিমানা। নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে জয়ী পরিষদের বিজয় উৎসব অনুষ্ঠিত। ইশতেহার বাস্তবায়নের সবার সহযোগিতা চাইলেন নতুন সভাপতি। নিয়মিত নবযুগ বুলেটিন দেখতে লগ ইন করুন www.নবযুগুsa.com। আপনারা ইউটিউবে নবযুগ টিভি এবং নবযুগ.টিভিতে গিয়েও দেখতে পারেন নবযুগ বুলেটিন। তবে সবার আগে আমাদের পেজ এবং ইউটিউবে লাইক দিতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।